হিমালয়ের কোলে লুকিয়ে আছে এক অপার্থিব জগৎ, উত্তরাখণ্ড, যেখানে মেঘ ছুঁয়ে যায় পাহাড়কে আর নদী বয়ে নিয়ে যায় আস্থা আর বিশ্বাসের গল্প। এই পবিত্র ভূমিতেই রয়েছে হিন্দু ধর্মের অন্যতম 4 মহাতীর্থ: যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ আর বদ্রীনাথ, যাদের উত্তরাখণ্ডের 4 ধাম বলা হয়। এগুলো শুধু 4টি ধাম নয়, 4টি অনুভূতি, 4টি আত্মার যাত্রা। এখানে কেউ আসে মুক্তির সন্ধানে, কেউ আসে ভক্তির টানে, আর কেউ আসে শুধু নিজের সাথে নিজের দেখা করতে। তাই একদিন আমিও একাই বেরিয়ে পড়েছিলাম এই অজানার পথে, যেখানে প্রতিটা বাঁকে ছিল নতুন চ্যালেঞ্জ, আর প্রতিটি মুহূর্তে লুকিয়েছিল নতুন একটা গল্প। কখনো ক্লান্তি, কখনো বিস্ময়, আর কখনো এক গভীর নীরবতা, যা শব্দের থেকেও বেশি কিছু বলে। এই সিরিজে সেই যাত্রার প্রতিটি অধ্যায়, প্রতিটি অনুভূতি আপনাদের সঙ্গে ভাগ করে নেব। চলুন দেরি না করে শুরু করি আমার উত্তরাখণ্ডের 4 ধাম যাত্রা। গঙ্গার তীরে অবস্থিত প্রাচীন এক শহর হরিদ্বার। হিন্দু ধর্মে যাকে বলা হয় দেবতাদের প্রবেশদ্বার। প্রতি বছর হাজার হাজার মানুষ এখানে আসে শান্তির খোঁজে, বিশ্বাসের টানে। আর আমার 4 ধাম যাত্রা শুরুটা হয়েছিল এই শহর থেকেই। কলকাতার হাওড়া রেল স্টেশন থেকে আমি উঠে পড়ি উপাসনা এক্সপ্রেসে, গন্তব্য হরিদ্বার। কিন্তু যাত্রার শুরুতেই ছিল ছোট্ট একটা টুইস্ট। ট্রেন এতটাই লেট করেছিল যে পরের দিন বিকেলে পৌঁছানোর কথা থাকলেও হরিদ্বার পৌঁছতে পৌঁছতে রাত প্রায় 11:30 বেজে যায়। দীর্ঘ ট্রেন জার্নির ক্লান্তি তখন চোখে মুখে স্পষ্ট, তবে নতুন একটা জায়গায় পৌঁছানোর এক্সাইটমেন্টও ছিল। ভাগ্য ভালো, আগে থেকেই হোস্টেল বুক করা ছিল, তাই রাতের শহরটাকে একটু চোখ বুলিয়ে সোজা চলে গেলাম হোস্টেলে। পরিশ্রান্ত শরীরটাকে বিছানায় এলিয়ে দিলাম, কারণ পরের দিন অনেক কিছু দেখার বাকি আছে। পরদিন সকালে ঘুম ভাঙতেই হরিদ্বারের আসল রূপটা যেন ধীরে ধীরে চোখের সামনে খুলে যেতে শুরু করল। চারপাশে ঠান্ডা হাওয়া, দূরে মন্দিরের ঘণ্টার শব্দ, আর গঙ্গার অবিরাম স্রোত। আর সেই সকালেই আমি চলে এলাম হরিদ্বারের সবচেয়ে পরিচিত এবং পবিত্র জায়গা হর কি পৌড়িতে। হর কি পৌড়ি, যার অর্থ হল ভগবানের পদচিহ্ন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এখানে ভগবান বিষ্ণুর পদচিহ্ন রয়েছে, আর সেই কারণেই হিন্দু ধর্মে এই ঘাটের গুরুত্ব এতটা গভীর। শুধু ধর্মীয় দিক থেকেই নয়, হরিদ্বারের প্রাণকেন্দ্র বললেও ভুল হবে না এই জায়গাকে। সকাল থেকে রাত অগণিত মানুষের ভিড়ে সবসময় জমজমাট হয়ে থাকে পুরো ঘাট এলাকা। কেউ গঙ্গায় স্নান করতে এসেছে, কেউ এসেছে প্রার্থনা করতে, আবার কেউ এসেছে শুধু এই জায়গার আধ্যাত্মিক পরিবেশটাকে অনুভব করতে। ভারতীয় পুরাণ অনুযায়ী সমুদ্র মন্থনের সময় অমৃতের কয়েক ফোঁটা পৃথিবীর যে 4টি জায়গায় পড়েছিল, হরিদ্বার তাদের মধ্যে অন্যতম। আর সেই কারণেই প্রতি 12 বছরে এখানে আয়োজন করা হয় বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ, কুম্ভ মেলার। এই ঘাটের পাশ দিয়েই বয়ে চলেছে মা গঙ্গা। পাহাড় থেকে নেমে আসা গঙ্গার জল এখানে এতটাই ঠান্ডা আর স্বচ্ছ যে প্রথম স্পর্শেই একটা আলাদা অনুভূতি কাজ করে। সকালে দাঁড়িয়ে আমি শুধু একটা জিনিসই অনুভব করছিলাম, এই জায়গাটার মধ্যে অদ্ভুত একটা শান্তি আছে। হাজার মানুষের ভিড়ের মাঝেও কোথাও যেন একটা নীরবতা লুকিয়ে আছে। ঘাটের চারপাশে ছোট ছোট মন্দির, সাধু সন্ন্যাসী, ফুল আর প্রদীপের দোকান,
সব মিলিয়ে যেন পুরো জায়গাটাই একটা আলাদা জগৎ। আমি ধীরে ধীরে ঘাটের চারপাশে হাঁটতে হাঁটতে সবকিছু দেখছিলাম, আর মনে হচ্ছিল আমার চারধাম যাত্রার জন্য এর থেকে ভালো শুরু হয়তো আর কিছু হতে পারত না। হারকিপৌরিতে গঙ্গা স্নানটাও করে নিলাম। এখন জানি না সত্যিই কতটা পাপস্খলন হলো, তবে গঙ্গার সেই স্রোতে দাঁড়িয়ে মনটা একটু হালকা লাগলো, এটুকু বলতে পারি। তারপর হোস্টেলে ফিরে একটু ফ্রেশ হয়ে জামাকাপড় চেঞ্জ করে বেরিয়ে পড়লাম হরিদ্বার ঘুরতে। এখন তোমরা হয়তো ভাবছো কপালে এই তিলকটা কোথা থেকে এলো। অবাক হয়েও না, ঘাটেই এক ছোট্ট বাচ্চা 10 টাকার বিনিময়ে এঁকে দিয়েছিল। 10 টাকায় এত সুন্দর একটা কাজ না করলে কি ক্ষতি ছিল বলো। রাস্তার ধারে একটা ছোট্ট হোটেলে ঢুকে অর্ডার করলাম গরম গরম রুটি আর সবজি। খুব সাধারণ খাবার, কিন্তু সেই মুহূর্তে সেটাই যেন 5 তারা হোটেলের ব্রেকফাস্ট লাগছিল। আর একটা জিনিস আমি প্রায় সব জায়গাতেই করি, যেখানে যাই সেখানকার লোকাল খাবার বা মিষ্টি চেখে দেখার চেষ্টা করি, কারণ একটা শহরকে সত্যিকারের চিনতে হলে তার খাবারের স্বাদটাও জানা খুবই জরুরি। হরিদ্বারও কিন্তু তার ব্যতিক্রম নয়। এখানে বিভিন্ন ধরনের উত্তর ভারতীয় মিষ্টি খুবই জনপ্রিয়, বিশেষ করে গরম গরম জিলিপি, দেশি ঘিয়ে লাড্ডু, দুধ থেকে তৈরি প্যারা আর রাবড়ি। এখানকার মানুষের কাছে এগুলো শুধু মিষ্টি না, একরকম ট্র্যাডিশন। আর আমি তো সুযোগ পেয়েই একটা দোকানে ঢুকে পড়ে জমিয়ে রাবড়ি খেলাম। ঘন দুধ জাল দিয়ে তৈরি এই মিষ্টি, উপরে কেশর আর পেস্তা ছড়ানো, একেবারে মুখে দিলেই গলে যায়। খাওয়া দাওয়া শেষ, পেট ভরা আর মনও ভালো। এবার সত্যিই বেরিয়ে পড়া যাক, কারণ হরিদ্বারের অলি গলি, ঘাট, মন্দির আর পাহাড় ঘেরা রাস্তার মধ্যে তখনও অনেক কিছু দেখা বাকি। চলো এবার ঘুরে দেখা যাক হরিদ্বারের আশেপাশের কিছু জায়গা। প্রথমেই প্ল্যান ছিল মনসা দেবী আর চণ্ডী দেবীর মন্দির ঘুরে দেখার, তাই তাড়াতাড়ি পৌঁছে গেলাম রোপওয়ের টিকিট কাউন্টারে। কিন্তু সেখানে গিয়ে দেখি পুরো অন্য লেভেলের ভিড়। কয়েক হাজার মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে, বলছে 2.5 ঘন্টা অপেক্ষা করতে হবে। এতক্ষণ এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করা কোনো মানেই হয় না, তাই সিদ্ধান্ত নিলাম আজ এটা বাদ। যারা মনসা দেবী আর চণ্ডী দেবী মন্দিরের ভিডিও দেখতে চাও, আই বাটনে আমার পুরনো ভিডিও লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখান থেকে দেখে নিতে পারো। সেখান থেকে বেরিয়ে এসে পুরো দিনের জন্য প্রায় 1000 টাকা দিয়ে একটা অটো ভাড়া করে নিলাম আর রওনা দিলাম হরিদ্বারের আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা কঙ্খলের উদ্দেশ্যে। ধীরে ধীরে শহরের ভিড়, হর্ন আর কোলাহল পিছনে পড়ে যেতে লাগলো, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম দক্ষেশ্বর শিব মন্দিরে। কঙ্খল এই নামটা অনেকের কাছে অপরিচিত হলেও হিন্দু পুরাণে এই জায়গার গুরুত্ব অসীম। পুরাণ অনুযায়ী এই জায়গাতেই রাজা দক্ষ তার বিশাল যজ্ঞের আয়োজন করেছিলেন, কিন্তু সেই যজ্ঞে তিনি নিজের জামাই ভগবান শিবকে আমন্ত্রণ জানাননি, আর সেই অপমান সহ্য করতে না পেরে মা সতী নিজেই যজ্ঞকুণ্ডে আত্মাহুতি দেন। এরপর ক্রোধে তাণ্ডব শুরু করেন মহাদেব, আর সেই ঘটনার সাক্ষী হিসেবেই আজও দাঁড়িয়ে রয়েছে এই দক্ষেশ্বর শিব মন্দির। বর্তমান মন্দিরটি রানী ধনকৌর 1810 খ্রিস্টাব্দে নির্মাণ করেছিলেন এবং 1962 খ্রিস্টাব্দে এর পুনর্নির্মাণ করা হয়। আর হ্যাঁ, মন্দিরের ভিতরে ছবি বা ভিডিও তোলা সম্পূর্ণ নিষেধ, তাই ভেতরের দৃশ্যগুলো ক্যামেরায় ধরতে পারিনি। কঙ্খলের এদিক ওদিক অটোয় করে আরও কয়েকটা ছোট বড় মন্দির ঘুরে আবার ফিরে এলাম হরিদ্বার শহরে। সেখানে প্রথমেই গেলাম ভারত মাতা মন্দিরে। তবে সত্যি বলতে আমার ব্যক্তিগতভাবে জায়গাটা তেমন একটা বিশেষ লাগেনি। ভেতরে মূলত কৃষ্ণের জন্মবৃত্তান্ত আর কিছু ধর্মীয় প্রদর্শনীই ছিল, তাই খুব বেশি সময় না কাটিয়ে সেখান থেকে বেরিয়ে চলে গেলাম হরিদ্বারের আর এক জনপ্রিয় মন্দির পবনধামে। নামটা শুনলে হয়তো মনে হবে আর 5টা মন্দিরের মতোই কিছু একটা, কিন্তু ভিতরে ঢুকলে চমকে যেতে হয়। এই মন্দিরের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর অসাধারণ কাচের কাজ। দেওয়াল থেকে শুরু করে মন্দিরের বিভিন্ন অংশে রঙিন কাচ, আয়না আর সূক্ষ্ম নকশার কাজ এমনভাবে করা হয়েছে যে আলো পড়লেই পুরো জায়গাটা ঝলমল করে ওঠে। মন্দিরের ভিতরে বিভিন্ন হিন্দু দেবদেবীর মূর্তি খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। সোনালি, লাল, সবুজ, নীল হাজারো রঙের কাচের টুকরো দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে হিন্দু পুরাণের নানা দৃশ্য। রামায়ণ, মহাভারত, গীতার দৃশ্যাবলী সবকিছু যেন জীবন্ত হয়ে উঠেছে এই কাচের শিল্পকর্মে। দেখে মনে হয় যেন কোনো রূপকথার রাজপ্রাসাদে এসে পড়েছি।
ধীরে ধীরে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতে শুরু করল। আর হরিদ্বারে সন্ধ্যা মানেই এক অন্য অনুভূতি। তাই দিনের শেষ গন্তব্য হিসেবে আবার ফিরে এলাম হর কি পৌড়িতে, গঙ্গার সেই বিখ্যাত সন্ধ্যা আরতি দেখার জন্য। তখন থেকে ঘাটের চারপাশে মানুষের ভিড় জমতে শুরু করেছে। কেউ জায়গা ধরে বসে আছে, কেউ গঙ্গার ধারে দাঁড়িয়ে প্রার্থনা করছে, আবার কেউ চুপচাপ শুধু অপেক্ষা করছে সেই মুহূর্তটার জন্য। ধীরে ধীরে সন্ধ্যা ঘনিয়ে এলো, আর তারপরেই শুরু হলো হরিদ্বারের সেই অপার্থিব গঙ্গা আরতি। চারিদিক ভরে উঠল ঘণ্টার শব্দে, মন্ত্রচারণ আর প্রদীপের আলোয়। পুরোহিতদের একসাথে তাল মিলিয়ে আরতি করার দৃশ্যটা সামনে থেকে দেখার অনুভূতি সত্যি কথায় প্রকাশ করা খুব কঠিন। আগুনের শিখা দুলতে থাকে গঙ্গার দিকে, সেই আলো গিয়ে পড়ে জলের উপর, আর গঙ্গা স্রোতে ভেসে যায় অসংখ্য দ্বীপ। ছোট ছোট আলোর বিন্দু একটার পর একটা মিলিয়ে যায় অন্ধকারে। চারিদিকে জয় গঙ্গা মায়ের জয়ধ্বনি, বাতাসে ধূপের গন্ধ। আর এই পরিবেশে দাঁড়িয়ে মনে হয় এই মুহূর্তে আর কোথাও যাওয়ার নেই, কিচ্ছু ভাবার নেই, শুধু এটুকুই যথেষ্ট। সেই মুহূর্তে আমি আর ক্যামেরা চালাচ্ছিলাম না, শুধু চুপচাপ দাঁড়িয়ে সবকিছু অনুভব করছিলাম। কারণ কিছু অভিজ্ঞতা ভিডিওতে পুরোটা ধরা যায় না, সেগুলো শুধু অনুভব করা যায়। হরিদ্বার আমাকে অনেক কিছু দিয়েছে এই একটা দিনে। হর কি পৌড়ির ঠান্ডা জল, দক্ষ রাজার মন্দিরের পুরাণ কথা, পবনধামের রঙিন আলো, আর এই সন্ধ্যার আরতি। প্রতিটা মুহূর্ত যেন আলাদা একটা গল্প বলে গেল। আর এই সমস্ত অনুভূতি নিয়ে শেষ হলো আমার হরিদ্বার অধ্যায়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কমেন্টে জানাও তোমরা কি কখনো হরিদ্বার গিয়েছো। পরের পর্বে সমতল ছেড়ে শুরু হবে পাহাড়ের রাস্তা। দীর্ঘ জার্নি, ভয়ঙ্কর বাঘ, আর 4 ধামের প্রথম ধাম যমুনোত্রী। তো দেখা হচ্ছে পরের এপিসোডে। সেই পর্যন্ত ভালো থেকো সবাই।